আমরা আসলে যেটি নিয়ে একটু আলোচনা করে নিতেই চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগের আসলে ঘটনা, সেটি হচ্ছে ভূমধ্যসাগরে বাংলাদেশের এখন পর্যন্ত ২১ জন মানুষ মারা গেছেন। তারা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই খবর আছে এবং এই সংখ্যাটি আরও বাড়তে পারে কিনা সেটি নিয়ে সেখানকার দূতাবাস খবরাখবর রাখছে। আমরা আসলে একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে যদি একটু প্রথমে শুরু করে, সেটি হচ্ছে এই যে এভাবে আমরা সারা বছরই দেখি মানুষ যায় বিভিন্ন দেশগুলোতে এবং লিবিয়া থেকে গ্রিসে বা অন্যান্য দেশে ইতালিতে যাওয়ার যে সংখ্যাটি, এটি কোনোভাবে আসলে থামানো যাচ্ছে না। এই যে এত জীবনের ঝুঁকি নিয়ে এভাবে মানুষ যাচ্ছে, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় কেন আমরা এখানে কোনো একটা সিস্টেমের মধ্যে আনতে পারিনি এই মানুষগুলো এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে? এটার তো অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে মানব পাচার মতো একটা বড় অপরাধ, যে অপরাধের সাথে আপনি জানেন যে বিশাল একটা চক্র জড়িত। এই চক্রটাকে চিহ্নিত করে তাদেরকে কোনো সরকারি বিচারের মুখোমুখি সেভাবে করতে পারেনি। যদি মানব পাচারকারী যারা আছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যেত তাহলে হয়তোবা এটা একটা কমতো। আরেকটা দিক হচ্ছে যে আমাদের যে সমাজে বেকারত্ব, আমাদের মানুষের মধ্যে, আপনি জানেন যে এই যে মধ্যপ্রাচ্যে লিবিয়া হয়ে ইতালিতে এই যে যারা যান তারা কিন্তু জানেন ঝুঁকিটা সম্পর্কে, কিন্তু তারা যাওয়ার আগেই জানেন যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা যাত্রা, কিন্তু তারপরেও প্রায় আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে পাচারকারীদের হাতে দিয়ে তারা এটা যান। তার কারণ আসলে আমাদের দেশে মানুষের জন্য বা আমাদের যুব সমাজের জন্য পর্যাপ্ত কাজ নেই। যদি আমাদের দেশের ভিতরে যদি যুব সমাজের জন্য যদি আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম বা লিগ্যাল ওয়েতে যদি আমাদের যে মাইগ্রেশনের যে চেষ্টা সেটা যদি আরও বাড়ানো যেত তাহলে এই প্রবণতাটা কমতো। কারণ জেনে শুনে কিন্তু কেউ এত টাকা খরচ করে মৃত্যুর মধ্যে পা দিতে চায় না। মানুষের যখন আসলে মরিয়া হয়ে ওঠে, তার হাতে যখন আর অন্য কোনো উপায় থাকে না, তখনই আসলে মানুষ এই ধরনের বিপজ্জনক পথে পা বাড়ায়। তো কেন এটা বাড়ায়, এটা নিয়ে সামাজিকভাবে চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কারণ সামাজিকভাবে মানুষকে যদি তার অন্য অপশনগুলো সম্পর্কে জানানো যায় যে এই বিপদসংকুল পথ ছাড়াও তার হাতে আরও অপশন আছে তার বেকারত্ব বা তার কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাহলে হয়তো বা তারা নিরুৎসাহিত হবে। এটা একটা দিক আছে। আরেকটা হচ্ছে যে অবশ্যই সেটা বিচার নিশ্চিত করতে হবে। মানব পাচারকারী যারা আছে তারা আসলে, এই মানব পাচারকারী যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন চক্রের ছত্র ছাড়াই তারা আসলে কাজ করে। এই কার্টেলটাকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা কাজ করেছি, এটা দেখেছি যে ইতালি সরকার পার্টিকুলারলি এই ইস্যুটাতে খুবই সিরিয়াস। কারণ আপনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে বাংলাদেশে, এমনকি তাদের প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসার কথা ছিল। যদি মধ্যপ্রাচ্য সংকটটা না থাকতো তাদের প্রধানমন্ত্রী কিন্তু গত বছর বাংলাদেশ সফর করার কথা ছিল, এবং এজেন্ডা একটাই ছিল যাতে আসলে কিভাবে বৈধ পথে মাইগ্রেশনটা বাড়ানো যায় এবং এই অবৈধ পথটা বন্ধ করা যায়। আনফর্চুনেটলি সেই সফরটা হয়নি। সেটা হলে হয়তো দুই দেশের সরকার মিলে আরও কিছু সিদ্ধান্ত নিতে পারতো এবং সেগুলো বাস্তবায়ন করা গেলে এটা আসলে কমে আসতো। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে একজন সাংবাদিক বা এই দেশের নাগরিক হিসেবে মনে হয় যে আমরা যতক্ষণ পর্যন্ত না আসলে আমাদের বেকারত্বের বিষয়টা অ্যাড্রেস করতে পারবো বা আমাদের ছেলেদের জন্য বা আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এই ঝুঁকিটা বা এই বিপদ বা এই ট্র্যাজেডিগুলো এড়ানো আসলে দুঃসাধ্য। আসলে কষ্টকর হয়ে যায় বিষয়গুলো। কামরুজ্জামান রতন মাননীয় এমপি এবং তিনি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, আপনাকে স্বাগত জানাই এবং একই সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপ শাখার, আপনাকেও স্বাগত জানাই এবং ধন্যবাদ দুজনকেই রাতের সময় দিয়েছেন। কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়টি নিয়ে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইউরোপের বিভিন্ন দেশে আমরা আসলে দেখি সারা বছরই, এবং এটা দিনের পর দিন এই ঘটনা হয়ে আসছে, মারা যাচ্ছে আমাদের দেশের মানুষ। কিন্তু যখন এই ঘটনা ঘটে আমরা খালি সবসময় লক্ষ্য করি যে কতজন মারা গেল, কিছু ক্ষতিপূরণ দেওয়া হলো, সেখানে কাজটা শেষ। কিন্তু পরবর্তীতে যাতে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষগুলো না যায়, সেই উদ্যোগগুলো আসলে আমরা কখনোই দেখি না। আপনারা যেহেতু এবার সরকারে আছেন, আপনাদের কাছে আসলে এই বিষয়ে জানার আগ্রহ আমাদের সবারই, যে বেকারত্ব দূর করার পাশাপাশি যাতে এত ঝুঁকি নিয়ে মানুষ বিভিন্ন দেশে না যায়,
তার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ সামনে আমরা দেখতে পাবো? আসলে যখন অ্যাক্সিডেন্টটা হয়, দুর্ঘটনার পরে কিন্তু আমরা এটা আলোচনার মধ্যে নিয়ে আসি বা এটার প্রতিকারের যতগুলো ব্যবস্থা আমরা চিন্তা করি বা ওই নিয়ে কথা বলি। সত্যিকার অর্থে কত লোক এই লিবিয়া থেকে এই রুটটা ব্যবহার করে, এটা কিন্তু সঠিক পরিসংখ্যান কিন্তু আমাদের জানা নেই। এবং কোনো সরকারি, আমি বিনীতভাবে শ্রদ্ধা রেখে আবুল কালাম আমার মজুমদার ভাইকে আমি বলতে চাই, যে কোনো কিছুতেই আমরা সরকারের সম্পৃক্ততাটাকে আমরা না নিই, মূল যে সমস্যাটা এটা নিয়ে আমরা অ্যাড্রেস করি। দেখুন কোনো সরকারি, ধরেন আজকে আপনারা কিন্তু 18 মাস সরকারটা চালিয়েছেন, কোনো সরকার বা আপনাদের রাষ্ট্র শাসন ব্যবস্থায় কখনো কিন্তু এটাকে কিন্তু আপনারা প্রমোট করে ইনভাইট করেন না যে তোমরা এই রাস্তাটা যাও। সব সরকারি যখন আপনারা দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের দায়িত্বটা আপনারা যখন নিলেন বা আমাদের জাতীয় দল যখন দায়িত্বটা নিল, আমার মনে হয় কোনো সরকারই চায় না যে এইভাবে একটা প্রাণ ঝরে যাক। এবং এই পথে কারা যায়, অবশ্যই এখানে বেকারত্বর একটা তো অভিশাপ থেকে যায়। কিন্তু আমরা যতটুকু জানি, একটা মানুষ যখন লিবিয়াতে যায়, আমার মনে হয় 5 থেকে 6 লাখ টাকা এই পথেই তাকে ব্যবহার করতে হয় লিবিয়া পর্যন্ত যেতে। এবং লিবিয়া থেকে একটা চক্র, তারা কোনো রাজনৈতিক আবরণে এবং রাজনৈতিক সেবে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা করে না। এটা আমরা যতটুকু রাজনীতির সম্পৃক্ততা, আমাদের তো এই সেক্টরে অনেকেই কাজ করেন। আপনাদের এই ম্যান পাওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক এমপিও কিন্তু এটার সাথে কাজ করেন। কিন্তু আমার মনে হয় দায়িত্বশীলতার জায়গা থেকে কোনো এমপি মহোদয় অন্ততপক্ষে তার ব্যবসায়িক লাভের জন্য এই পথে, এই যে একেবারে রিস্কি একটা পথ, যেখানে একটা মানুষের, দেখেন একটা মানুষের এইখান থেকে গেলে 5 লক্ষ থেকে যখন ইতালিতে যাবে, ওইখানে কিন্তু আলাদা তাকে কন্ট্যাক্ট করতে হবে ওই সমস্ত দালালদের মধ্যে। এইটা আমরা মনে করি কোনো রাজনৈতিক কোনো আবরণে একে এই অপরাধটা, এটা জঘন্যতম একটা অপরাধ এবং মানুষের জীবন নিয়ে খেলা। এইটার চক্রের সাথে যারা জড়িত, আমরা যদি প্রথম ফাইন্ডিংস করে তাদের যদি আমরা চিহ্নিত করতে পারতাম, নিরুৎসাহিত এইভাবেও করা যায়, দুভাবে করা যায়। দেখো এই পথে তোমরা যেও না। আর ইতালিতে যাওয়া মানে ইতালি থেকে তারা ইতালিতেই থাকে না, ইতালির সাথে সাথে যতগুলো কানেক্টিভিটি, যতগুলো দেশে যাওয়া যায়, ওগুলো কিন্তু সবাই কিন্তু ওই পথে ওই রাস্তাটা অনুসরণ করে। তখন এই ইউরোপের যে কোনো একটা জায়গায় গেলেই মানুষ মনে করে তার জীবনটা বোধহয় নিশ্চিত হয়ে গেল। এখানে তো ওই মানুষটার জীবনটা গেল, এই যে 10 লক্ষ টাকা বা এই যে একটা পরিমাণ টাকা তার পরিবার থেকে চলে গেল, এটা সর্বস্ব সে জমি জমা বিক্রি করে এখানে কোন সেক্টরের মানুষগুলো যায়, এই দেশে যাদের কিছুই করার থাকে না। এবং এই যে পুঁজিটা নিয়ে যে তারা তৈরি করলো, এই পুঁজিটা যে তারা জমালো এবং এটা যে এই পথে যাওয়ার জন্য তার ব্যয় করলো, তার মানে দুইটা জীবনটাও গেল এবং তাদের সর্বসাকল্য যে সর্বশেষ তাদের যে আশ্রয়ের একটা জায়গা থাকতো, এই টাকাটা নিয়ে বাংলাদেশে তারা কিছু করার চেষ্টা করতে পারতো। মোট কথা একটা পরিবার একটা জীবন হারালো এবং তাদের এই প্রাণ যাওয়ার ফলে তার পরিবারটা কিন্তু সত্যিকারভাবে অসহায় হয়ে গেল। আমরা মনে করি এই পথে যারা জড়িত, যারাই এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন এবং এইখানে আমরা সমস্যাগুলো কথা বলে সমাধানের কল্পে কিন্তু আমাদের কাজ করা উচিত। আমরা মনে করি এই পথটাকে বন্ধ করার জন্য আমরা যদি আন্তরিক হই এবং কি কাজ করলে এই পথটাকে বন্ধ করা যায় এবং ওইখানে আমরা সামনের দিনগুলোতে আপনারা যেহেতু সরকারে আছেন, আপনাদের কাছ থেকে আমরা আশাই করতে পারি যে আমরা হয়তো দেখবো বা আপনারা হয়তো সিন্ডিকেট বলেন, দালাল বলেন, অথবা বিভিন্ন দেশের সাথে, যেসব দেশগুলোতে আমাদের শ্রমিক বা এই শ্রেণীর মানুষরা যেয়ে থাকেন, তাদের সাথে, সেই সরকারের সাথেও আপনাদের নিশ্চয়ই দ্বিপাক্ষিক কোনো আলোচনা যাতে হয়, যাতে আমরা বৈধভাবে যেতে পারি। আবু বকর মোল্লা, এই ধরনের ঘটনাগুলোর কারণে ব্যারিস্টার আবু বকর মোল্লা, সেটা হচ্ছে যে এই অবশ্যই এটি খুবই দুঃখজনক ঘটনা। তারপরেও এভাবে যখন বাংলাদেশের মানুষরা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে যায়, তখন সেসব দেশের সরকারের এবং সেসব দেশের স্থানীয় মানুষদের বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে আসলে নিশ্চয়ই খুব একটা ভালো ধারণা হয় না। যার জন্য আমরা দেখি যে কাজ করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেখানে অভিবাসনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি আরও কাছ থেকে দেখেছেন, যেহেতু আপনি নিজেও থাকেন দেশের বাইরের একটি উন্নত একটি দেশে। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য জেনে নেই। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ থেকে যদি দক্ষ ম্যান পাওয়ার যারা কন্ট্রিবিউট করতে পারে, যেটাকে অন্য ভাষা বলা হয় ব্রেইন ড্রেন, আমেরিকাতে তো যায় দক্ষ ম্যান পাওয়ার, বাংলাদেশ থেকে যায়, ব্রিটেনে আসে, তাদেরকে তো ওয়েলকাম করা হয়, তারা সমাজে রাষ্ট্রে ভালো কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আজকে দুঃখজনকভাবে
আল্লাহ এই মানে তাদের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করছি আল্লাহ পাকের কাছে। দুঃখজনক এই ফ্যামিলি গুলো যেন ধৈর্য ধারণ করতে পারে। তারা অনেক টাকা খরচ করে আনস্কিলড লোকজনদেরকে যে প্ররোচনার মাধ্যমে বিশাল লোভে খুব রিস্কের মধ্য দিয়ে জীবন ঝুঁকির মধ্য দিয়ে সেখানে পাঠানো হয়। কোথায় যায় তারা? ওনারা যায় হচ্ছে প্রধানত গ্রিসে। তারপর গ্রিস থেকে আবার অন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়া কিন্তু খুবই কঠিন, এত ইজি না ব্যাপারটা। এখানে একটি দালাল চক্র কাজ করে, আমি সেদিকে না হয় নাই গেলাম। হ্যাঁ, এটি খুব বেশি ভালোভাবে দেখা হয় না যে বাংলাদেশ থেকে ইতালিতে যদি যান, আমি ইতালিতে গিয়েছি, গ্রিসে গিয়েছি, আমি দেখেছি বাংলাদেশ থেকে যারা আসে প্রপার ওয়ার্ক পারমিট ছাড়া তারা খুবই মানবতার জীবনযাপন করে। খুবই দুঃখজনক। এই এত টাকা খরচ করে 20-22 লাখ টাকা খরচ করে বাংলাদেশে একজন মানুষ, যেটা রতন ভাই বললেন, উনি কিন্তু ভালোভাবে মানে একটা ব্যবসা, একটা এন্টারপ্রাইজ বাংলাদেশে ডেভেলপ করতে পারে। কিন্তু সেই লোকটা যখন রাস্তায় ফুল বিক্রি করে, রাস্তায় একটা প্রসাধনী বিক্রি করে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, সত্যিকার অর্থে বাংলাদেশ সম্পর্কে ধারণাটা ভালো হয় না। এই ক্ষেত্রে আমরা যারা পলিটিক্স করি এবং আমরা যারা নাগরিক সমাজের লোক, সকলে একটু সচেতনতা ক্রিয়েট করতে হবে যে দেখুন, যিনি যাচ্ছেন এত রিস্ক নিয়ে, ওনার জীবন সংকটের মুখে পড়ে, ওনার ফ্যামিলি সংকটের মুখে পড়ে বাংলাদেশের মানে সম্মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এখানে যেই চক্রটি এই কাজটির সাথে জড়িত, যারা প্রলুব্ধ করে এই ডেসপারেট লোকজনদেরকে, যারা জীবন জীবিকার আশায় দেশের বাইরে যেতে চায়, তারা এই মধ্যস্বত্বভোগীরা এবং যারা বেনিফিটেড হচ্ছে সত্যিকার অর্থে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের আওতায় যদি নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে ভাবমর্যাদা মানে উন্নত হবে এবং যারা ডেসপারেটলি জীবনের সংকট নিয়ে বিদেশে যায় তারা বিপদ থেকে মুক্ত হবে এবং আমরা একটি ক্যাটাস্ট্রফি থেকে মুক্ত পাবো। ধন্যবাদ। অবশ্যই, নিশ্চয়ই আপনাদের পরামর্শগুলো সামনের দিনগুলোতে আমরা প্রতিফলিত হতে দেখব এবং সাধারণ মানুষও যাতে আসলে নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এরকম ঝুঁকি না নিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই রাখতে চাই। নানা রকম খবরাখবর, তবে ঘুরে ফিরে দেশেরই খবর এবং একই সাথে ইরান যুদ্ধের খবর আছে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসলে প্রশ্নটি রাখতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জানিয়েছেন যে পুলিশের যে পোশাক বর্তমানে রয়েছে তাতে বাহিনী সন্তুষ্ট নয়, হয়তো এটি পরিবর্তন করা হবে এবং বলা হচ্ছে ঐতিহ্যবাহী যে কোনো একটি আগের যে পোশাক তার যে কোনো একটি হয়তো আবারও ফিরে আসতে পারে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পোশাক পরিবর্তন করলেই কি বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে? দেখেন, পোশাক পরিবর্তন মাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আবুল কালাম ভাই ওনারা দায়িত্বে ছিলেন, এই পুলিশদের সাথে কথা বলেই বা তাদের একটা সিলেকশনের কিন্তু ব্যাপার ছিল। মোট কথা, আমরা দু একজন পুলিশ কর্মকর্তা, আমাদের ছোট ভাই বা বন্ধু বান্ধব আছে, আমরা তারা বলেছি তারা সন্তুষ্ট নয়। এটা আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আমি আপনাকে বললাম। এখন দেখেন, সারা দেশে এই পুলিশের ড্রেস পরিবর্তন করতে গিয়ে সরকারের একটা বিপুল অংশ এখানে কিন্তু আমাদের গচ্চা গেল। আমার মনে হয় যে কোনো জিনিস করার আগে আমরা যদি সবাইকে একীভূত করে, আমরা যদি সবার কনসেন্ট নিয়ে, আমরা যদি পরিবর্তিত, যেটা গত ফ্যাসিস্টরা আমরা যেটা তাদের পোশাকের মধ্যে নয়, তাদের মনোজগতে, তাদের মানসিকভাবে তারা যে একটা ট্রমাটাইজ এবং তারা যে আজ্ঞাবহ একটা অফিসার ছিল, যে যার জায়গা থেকে শুধুমাত্র এক ব্যক্তির অপকর্মগুলোকে দায় সারা ঘোষণা, তারা অপকর্ম যেভাবে জায়েজ করার জন্য যারা যেভাবে রাজপথে বিভিন্নভাবে আমাদের যারা নেতাকর্মী, যারা আমরা প্রতিবাদী ছিলাম, সবাইকে যেভাবে নির্যাতন করেছে। সুতরাং আমার এই পুলিশ ভাইরাই তো দেশ চালাবে। এখানে যারা অন্যায়টা করেছে তাদের এই সেই সমাজ আসতে হবে যে এই অন্যায়টা আমরা গত সরকার আমরা করেছি এবং যেটা করেছি সেটা জনগণের অবিচার করেছি, এই তাদের মানসিকভাবে তাদের উপলব্ধিতে আনতে হবে। তারপরে যারা যারা এই ওই সরকারে কাজ করেছে এবং এখনো যারা সার্ভিং, আমার মনে হয় তারা যদি লজ্জিত হয় এবং তাদের অতীতের জন্য যদি তাদের বিবেক বোধ থেকে তারা যদি মনে করে যে না, এই ভুল থেকে আমরা আর ভবিষ্যতে কোনো ভুল করবো না, এটা প্রথম তাদের অ্যাডামেন্ট হতে হবে। এবং তারা এইখানে যদি তারা এই ডিসিশনটা নেয় যে আমরা আর কারো অন্যায় কোনো ডিসিশন আমরা
পালন করতে গিয়ে আমরা মানুষকে অধিকার হারা করবো না, এটা হলো প্রথম ডিসিশন। আর যেটা পোশাক পরিবর্তন, দেখেন আমি এক জায়গায় আপনার সামনে কথা বলছি, আমার কিন্তু একটা ড্রেস কোডের একটা ব্যাপার আছে, আমাকে মানুষ দেখছে, আমি কোনটাতে আমি কমফোর্ট ফিল করব, এটা কিন্তু আমারও একটা স্বাধীনতার ব্যাপার থাকবে, আমারও একটা রুচিবোধের ব্যাপার থাকে। আমাকে যেন যে কোনো জায়গায় ড্রেস পরিয়ে কিন্তু আমাকে যদি কাজটা করতে দেয়, আমার মনে হয় আমার কনসেন্টটা নিলে আজকে এই একটা এত বড় একটা রাষ্ট্রীয় কোষাগার একটা গচ্চা যেত না। কিন্তু যেই পরিবর্তনটা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই ওইখানে ওনাদের সাথে যত আজকে প্যারেডে গেলেন, ওখানের তাদের সাথে কথা বলেই কিন্তু তাদের মনোভাবটা জেনেই কিন্তু উনি বাস্তবতা নিরিখে কিন্তু পরবর্তী ডিসিশনটা উনি নেবেন। তা আমার মনে হয় প্রথম হলো ড্রেসটা পরিবর্তন, সেটা হলো একটা আমাদের এটা কোনো আদর্শের বর্ম নয়, কিন্তু একজন পুলিশ অফিসার মনে করতে হবে যে আমি কি দায়িত্বটা নিয়ে রাষ্ট্রকে সার্ভ করব। সেইখানে যে দলই সরকারে থাকুক, আমার মনে হয় সেখানে যেটা ন্যায়, যেটা সত্য এবং ন্যায়ের পক্ষ সমর্থন করতে গিয়ে এবং সাধারণ মানুষকে অধিকার দিতে গিয়ে আমার যতটুকু করা উচিত, আমার বিবেকের কাছে আগে আমি জয়যুক্ত হতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি কতটুকু একমত জনাব রতনের সাথে যে পোশাক পরিবর্তনই নয়, তার পাশাপাশি আসলে একজন পুলিশকে তার নৈতিকতা, তার কাজের প্রতি দায়িত্বশীলতা সেটি নিশ্চিত করা, কিন্তু যেটি আমরা আসলে যুগের পর যুগে দেখে এসেছি যে দলীয়করণ, রাজনীতিকরণ অথবা ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে এই রাষ্ট্রীয় বাহিনীকে, সেখান থেকে আসলে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে এই আশঙ্কা কি থাকবে, নাকি আসলে আমরা কিছুটা হলেও সেখান থেকে সরে আসছি বা আসবো? ধন্যবাদ। দেখুন, পুলিশ বাহিনী বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের নিরপেক্ষ অবস্থান নেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রাথমিক কাজ। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, ইফ পুলিশ ইজ নট রিফর্মড এবং পুলিশ যদি সত্যিকার অর্থে নিউট্রালিটি, ইন্ডিপেন্ডেন্স মেনটেন না করে, সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যেটি রতন ভাই এবং আরো যেটি বলা হলো যে একটি মানে আমরা একটি বড় উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে, বড় পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা করেছি। সেটি যদি সফল হতে হয়, শুধুমাত্র কসমেটিক পুলিশের মধ্যে চেঞ্জ করলেই হবে না। পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করা এটি কোনো খুব বেশি মৌলিক ব্যাপার নয়। মৌলিক ব্যাপার হচ্ছে সত্যিকার অর্থে পুলিশ বাহিনীতে দক্ষ, যোগ্য, কম্পিটেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানসিকতার মানে লোকজনদেরকে পদায়ন করা হয়েছে কিনা। আইজিপি, ডিআইজি, এআইজি তাদেরকে কি দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, নাকি তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে দেশে থাকি, এদেশে যাদেরকে নিয়োগ দেওয়া হয় পলিটিক্যাল কোনো সংশ্লিষ্ট নেই এবং পলিটিক্যাল কোনো কারণে তাদেরকে চুজ করা হয় না। বা দুঃখজনক হলেও সত্য, পুলিশ বাহিনীতে আগের সরকারের সময়ও যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, বর্তমান সময়ে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, আই ভেরি মাচ ডাউট মানে অনেককেই কম্পিটেন্সের ভিত্তিতে, তাদের সিনিয়রিটির ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের অতীত রেকর্ডের ক্লিন ইমেজের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমার এ ব্যাপারে সন্দেহ রয়েছে। যদি সেটি না হয়ে থাকে, শুধুমাত্র পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আপনার, আমাদের বাংলাদেশের সকলের যেটি ইন্সপিরেশন, দ্যাট শুড বি নিউ বাংলাদেশ, এই উদ্দেশ্য লক্ষ্যটি সম্ভবত সফল হবে না। এটি হবে খুবই দুঃখজনক। আমি শুধুমাত্র ইউনিফর্ম চেঞ্জের পক্ষে নই, আমি মানে আপনি আশঙ্কা করছেন যে আসলে এই ধরনের যে ধারা আমরা এর আগে দেখে এসেছি, দলীয়করণ বা অথবা সরকারের পক্ষে আসলে রীতিমতো কাজ করছে একটি রাষ্ট্রীয় এই নিরাপত্তা বাহিনী, আপনি দেখছেন কি সামনের দিনগুলোতে সে একই অবস্থায় থাকবে পুলিশের? আমি অনেকটা সন্দিহান যে যোগ্যতা, কম্পিটেন্সের ভিত্তিতে পদায়ন হচ্ছে না এবং হয়নি। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আসলেই কি যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না? আবু বকর ভাইয়ের সাথে, উনি লন্ডনে থাকেন, আমাদের বিদেশ যাওয়ার অভিজ্ঞতা খুব বেশি। বিশেষ করে বিদেশে গিয়ে আমরা একটা পরিবর্তন না, ওইটা আমরা যে দেখি, এই পুলিশ বাহিনী ধরেন আমরা সৌদি আরবের কথা বলি বা আরব বিশ্বের কথা বলি, বা এই যে উনি লন্ডনে থাকেন, পৃথিবীর যে কোনো দেশে যে একটা পুলিশ একটা কথা বললো, সে কিন্তু ডিজার্ম, তার কাছে কোনো অস্ত্র নেই, সে একটা কথা বললো,
বাকি 100 পুলিশ ওটাকে ফলো করলো। এবং আমি মনে করলাম যে ধরুন সৌদি আরবে গেলাম, একটা পুলিশ এদিক দিয়ে যেতে দিচ্ছে না, আমি আরেকটা পুলিশের কাছে সেম কথাটা বললাম যে না, দেখলাম বোধহয় উনি আমাকে ডিসফেভার করলো, সে হয়তো আমাকে একটু ফেভার করলো, যে না ওই যে একটা ব্যক্তি, তারা কিন্তু এত মোটা সোটা না, কিন্তু দেখেন তাদের নৈতিকতা এবং তাদের আইনটাকে এতভাবে তারা ফলো করে, কোনো মানুষের পক্ষে, এক ব্যক্তি বলেছে সে ছোট্ট একটা কনস্টেবল লেভেলের যদি হয়ে থাকে ওইটা সবাই মানতেছে এবং আমরা গিয়ে কিন্তু ওইটা মানতে আমরা বাধ্য। কিন্তু কেন জানি নিজের দেশের প্রতি, এই পুলিশদের প্রতি এই শ্রদ্ধাবোধটা বা এই কনফিডেন্সটা আমাদের এখনো আসেনি। আমার মনে হয় পুলিশ তার দায়িত্ব থেকে যদি তার ভিতর নিরপেক্ষতা, যেটা বারবার কম্পিটেন্ট হিসাবে যোগ্যতা এবং একটা পুলিশের কাছে আমি ন্যায় বিচার পাবো, এই জিনিসটা যখন আমি নাগরিক হিসাবে আমি আশ্বস্ত হব, আমার মনে হয় আমার ভিতরেও এবং নিজ দেশের মধ্যে আমার মনে হয় পুলিশের প্রতি এবং পুলিশের আইনটাকে মেনে নেওয়ার যে আমাদের প্রবণতা, এইটার প্রতি আমাদের সবাই ইউজড টু হওয়া উচিত। আমি মনে করি পুলিশের আইন দেওয়া নয়, যেমন পুলিশকে পোশাক পরিবর্তন করে রাষ্ট্রটাকে আমি ওইভাবে পরিবর্তন করতে পারবো না, তেমনি পুলিশের আইন যেটা আছে আইন সঠিক প্রয়োগ করবে এবং নাগরিক হিসাবে আমি আইনের মধ্যে থেকে আমি ন্যায় বিচার পাবো। এটি হয়তো আপনি পুলিশের নিয়োগ অথবা প্রক্রিয়া সম্পর্কে বলছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি যে পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, তাকে আমরা আলাদাভাবে, কারণ পুলিশ তো শুধু সরকারের দল না, সে তো রাষ্ট্রের সাধারণ মানুষের, জনগণের নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছু সে নিয়ন্ত্রণ করবে। গেল সময়গুলোতে আমরা আসলে এটি দেখে অভ্যস্ত হয়েছি যে এটি পুরোপুরি একটি সরকারের অংশ হিসেবে কাজ করেছে, যার জন্য সাধারণ মানুষরাও কিন্তু, শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা না, সাধারণ মানুষরা কিন্তু নানা সময়ে মামলা মোকদ্দমায় নানাভাবে কিন্তু হয়রানির শিকার হয়েছে। আমরা এখন যেহেতু আপনারা সরকারে আছেন, আমরা সাধারণ মানুষ হিসেবে যে কথাটা আসলে সবাই জানতে চায় যে আমরা এই বাহিনীকে সামনের দিনগুলোতে এভাবে আর দেখব না, সেই নিশ্চয়তা আসলে বর্তমান সরকার দিতে পারে কিনা। আমি রতন ভাই কথা বলেছেন, আমাকে যদি রতন ভাই একটু সুযোগ দেন, আমি একটু জি আমি বলবো। দেখুন, আমরা যে উপস্থাপিকা উপস্থাপিকা যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট প্রশ্নটি করেছেন। দেখুন, যদি সরকারের সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে একটি ফাংশনিং পুলিশ বাহিনীতে রূপান্তর করতে চায় জনগণের কল্যাণের স্বার্থে, তাহলে সরকার যে পদায়নগুলো করেছে, যাদেরকে নিয়োগ দিয়েছে, যাদেরকে বদলি করছে, যাদেরকে পদোন্নতি করছে, তাদেরকে তো দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়াটি ঠিক হয়নি। তাদের কম্পিটেন্সের ভিত্তিতে এবং তাদের পাস্ট রেকর্ড, ক্লিন ইমেজের ভিত্তিতে নিয়োগ দেওয়া দরকার ছিল। কিন্তু আমি বলবো না কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি কামরুজ্জামান ভাই রাজনীতি করেন, দর্শক শ্রোতারা যারা রাজনীতি মানে পুলিশ বাহিনীর এই নিয়োগগুলোর ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা অনেকেই জানবেন যে এখানে কম্পিটেন্সের ভিত্তিতে অনেক নিয়োগ হয়নি, এখানে দলীয় আনুগত্য, এবং দুঃখজনকভাবে বলতে হয় এখানে শুধুমাত্র দলীয় আনুগত্য নয়, আরো অন্য কিছু লেনদেনও হয়তো হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। সেটি খুবই দুঃখজনক। 24-এর এই বিপ্লবের পরে বাংলাদেশের পুলিশ বাহিনীর এই যে মানে মিসম্যানেজমেন্ট আমি বলবো, এবং দলীয় আনুগত্যের ভিত্তিতে পদায়ন বলবো, সেটি 24-এর অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল নেই, সামঞ্জস্যপূর্ণ নেই বলে আমার অভিমত। ধন্যবাদ। আমি সত্যিকার অর্থে কি কাউকে দোষারোপ করে এটা কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনার যদি পার্টিকুলার কোনো যদি স্পেসিফিক কারো ব্যাপারে যে এই পুলিশটার এই যোগ্যতাটা ছিল, তাকে বাইপাস করে অমুককে দেওয়া হয়েছে। আপনি দেখেন রাষ্ট্রটা কিন্তু, আপনি আমেরিকার প্রশাসন দেখেন, যখন চেঞ্জ হয় তখন আমি জানতে চাই আপনার কাছে কোনো ইনফরমেশন নাই? আমি আপনাকে একটা কথা বলি, এখানে আপনার আমি ডিবেট করে আমি এই সমস্যার সমাধান আমি কেউ করতে পারবো না। আপনি দেখেন পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্রই বলেন, যখন যে রাষ্ট্রটার রেজিমটা চেঞ্জ হয়, সে কিন্তু তার নিজের মতো করে একটা কাঠামো সে তৈরি করে। এই অবকাঠামো তৈরি করতে গিয়ে আমি বলি না যে শতভাগ কম্পিটেন্ট বা যারাই যোগ্য ছিল, সৎ ছিল, তাদেরকেই এটা করা হয়। কিন্তু আপনি আবার একটা কথা চিন্তা করেন, দেখেন 17 বছর যাদেরকে একেবারে চাকরিচ্যুত করে রাখা হয়েছিল, তাদের মধ্যে কি যোগ্যতা সম্পন্ন লোকগুলো ছিল না? এখন তাদেরকে যদি
আইনের মধ্যে দিয়ে অনেকে হাইকোর্টে জয়লাভ করার পরে কিন্তু আর চাকরিতে ফিরেছে। আপনি কি মনে করেন ওই 17 বছর রেজিউমটা যদি আপনার সঠিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র না করে হয়ে থাকে, তো ওই রাষ্ট্রে যে যার উপর অন্যায় হয়েছে, একটা বেবিচার হয়েছে, সে যদি আইনগতভাবে চাকরিটা ফিরে পেয়ে, কেউ তো তার পেনশনের সমুদ্র টাকা পাচ্ছে, আবার যার এইজ আছে সে এটা পাচ্ছে, এটা যদি তাকে দলীয় মানদণ্ডে তাকে যদি দেয়া হলো, এটা যদি আপনি বলেন, আপনি বলতে পারবেন, আপনি তাহলে বলেন তো 17 বছর যাদেরকে দিয়ে সরকার চলেছে, এই সরকার এসে কোনো নিয়োগ দিতে পেরেছে? এই 17 বছর ওই লোকগুলোই কিন্তু এই পাপিষ্ট সরকারকে কিন্তু তারা কিন্তু দানব বানিয়েছিল। এই মনস্টার যে বানালো কিন্তু এই পুলিশদের উপরে ভর করে। কিন্তু আমরা কি এই স্বল্প সময়ের মধ্যে 37 দিনের সরকারের মধ্যে আমরা কি পারা, বা আপনারা যদি আজকে যদি ক্ষমতায় যান, আপনি কি পারতেন এই বাস্তবতার মানদণ্ডে দাঁড়িয়ে টোটাল আপনি দেখেন আমার ব্লাডটা, আপনার একটা রক্ত দূষিত, অনেক সময় আমাদের রক্তকে চেঞ্জ করতে হয়, পুরো ব্লাডটাকে শরীর থেকে রক্তটা বের করে আরেকটা রক্ত পুশ করে ওইটাকে অ্যাক্টিভেট করতে কিন্তু আপনার কিন্তু সময় লাগে, এবং ওইখানে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে। আমি মনে করি আমাদের মানসিকভাবে আমরা কি চাচ্ছি, এবং ওই সমস্ত পুলিশ অফিসারদেরকে একটু বলতে চাই, বিগত দিনের শিক্ষা থেকে পুলিশ অফিসাররাও যদি মনে করে যে না, আমরা আমাদের জায়গায় আমরা জাস্টিস আমরা জনগণকে দেব, আমরা ওই বায়াসনেস আমরা কোনো পক্ষ আমরা নেব না, যদি তারাও যদি সচেতন হয় এবং তারাও যদি নিজেদেরকে এতটুকু জায়গায় নিয়ে আসে, প্রভাব শুনতে ভালো লাগছে যে প্রভাব মুক্ত ভাবে একটা মনোভাব থাকা লাগবে। জি, প্রভাব মুক্ত ভাবে হয়তো কাজ করবে, নৈতিকতার জায়গা পুলিশ বাহিনী সদস্যদেরই বারবার বলছেন, কিন্তু আসলে কি সম্ভব প্রভাব মুক্ত ভাবে কাজ করা? সম্ভব। প্রথমত হচ্ছে যে আমরা এই আলোচনাটা আসলে শুরু করেছিলাম পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে। পোশাক পরিবর্তনের আলোচনাটা এসেছিল এই কারণে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকাটা ছিল, সেটা দেখে পুলিশের প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছিল, এবং পুলিশকে দেখলে মানুষের যে তার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ থাকবে বা পুলিশের কথা শুনবে, সেরকমটা হচ্ছিল না। পুলিশ নিজেও একেবারে তার মনোবল ছিল তলানিতে, এবং পুলিশের প্রতি জনগণের আস্থাটাও ছিল তলানিতে, এবং সেখান থেকে দুটো পরিবর্তন খুব প্রয়োজন ছিল। প্রথমত হচ্ছে পুলিশের ভাবমূর্তির পরিবর্তন, এবং সেটা পোশাকের মাধ্যমে এটা একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব থাকে, যে কারণে পোশাক পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা হয়েছিল, আসলে পুলিশকে কারা পরিচালনা করবে তার উপর নির্ভর করে আসলে পুলিশের আচরণটা কি হবে। পুলিশকে যারা পরিচালনা করেন তারা যদি পরিবর্তিত হন, তাহলে পুলিশ পরিবর্তিত হতে বাধ্য, এবং তারা পরিবর্তিত হলে পুলিশকে যদি আপনার সরকার তার নিজস্ব স্বার্থে ব্যবহার না করে, তাহলে পুলিশ যে একটা সুন্দর ভূমিকা পালন করতে পারে, সেটা কিন্তু আমরা এই সর্বশেষ জাতীয় নির্বাচনে দেখেছি। আমাদের যে জাতীয় নির্বাচনটা হয়েছে, এই জাতীয় নির্বাচনের আগে অনেক কথা হয়েছে, বলা হয়েছে যে এই পুলিশ দিয়ে এই নির্বাচন আয়োজন করা সম্ভব না, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা এই পুলিশের পক্ষে সম্ভব না, তাদের সক্ষমতার ঘাটতি আছে। আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচনের আগেও অনেক কথা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় আপনি দেখেন এই পুলিশকে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে দল নিরপেক্ষভাবে ব্যবহার করার ফলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা দেখেছি, এবং বাংলাদেশে এই নির্বাচনে কোথাও কোনো রাজনৈতিক দল পুলিশের কোনো ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেনি যে পুলিশ তার নিরপেক্ষ অবস্থানে থাকতে পারেনি। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পুলিশকে যারা পরিচালিত করবে তারা পরিবর্তিত ছিল, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। পুলিশকে এখন যারা পরিচালনা করবেন, যারা পরিচালনার দায়িত্বে আছেন, তারা যদি পরিবর্তিত মনোভাব নিয়ে যদি কাজ করেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ, পুলিশের যে পুলিশিং যে রুলটা আছে, সেই রুল অনুযায়ী পুলিশের যে ম্যানুয়ালটা আছে, অপারেশনাল ম্যানুয়ালটা আছে, সেই ম্যানুয়ালের মাধ্যমে পরিচালনা করবেন, পুলিশকে ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে ব্যবহার করবেন না, তারা যদি পরিবর্তিত হন, তাহলে বাংলাদেশের পুলিশ পরিবর্তিত হতে বাধ্য। অবশ্যই সেটি আসলে কিন্তু সকল মানুষেরই চাওয়া যে যারা পরিচালনা করবেন অথবা যারা সরকারে আছেন, তারা আসলে পুলিশ বাহিনীকে প্রভাব মুক্ত রেখে জনস্বার্থে আসলে সেটি যেন ব্যবহার হয়, সেই প্রত্যাশাই বারবার করেন। যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমরা সংসদ অধিবেশনের প্রথম দিকে আমরা যেটি দেখেছিলাম, সেটি হচ্ছে সবার আগ্রহের জায়গা ছিল সংসদ কেমন হয় সেটি তো অবশ্যই, এবং পাশাপাশি সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকা, তাদের বক্তব্য, আচরণ সব কিছুই।
এর মাঝে একটি বিষয় একটু সবারই নজর কেড়েছে এবং সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আসলে কোনো কিছু আটকানো সম্ভব না, হুড়হুড় করে সেটি আসলে ছড়িয়ে যায়। সেটি হচ্ছে হেডফোনের গোলযোগ, যেটির দায় অনেকটা বারবারই বলা হচ্ছিল যে গেল সরকার, অর্থাৎ আপনি যখন যে সরকারের অধীনে তখন ছিলেন, তারা হচ্ছে কেন এই বিষয়টি ফয়সলা করে যায়নি, অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি কোথায় কোথায় ত্রুটি ছিল সেগুলো নিরসন করে যায়নি কেন? সংসদের যখন অধিবেশনের সময় হেডফোনের যে গোলযোগ হয়েছে, সংসদ সদস্যরা শুনতে পাচ্ছিলেন না, কথা বলতে পারছিলেন না, আবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের হেডফোন ব্যবহার না করার জন্য সেটি তাদের মনে হয়েছে অনেক ব্যয়বহুল ছিল, সেখানে আগে সরকার সেটি করে গেছে। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব ইন্টারেস্টিং একটা বিষয়ের অবতারণা করেছেন। এটা করতে পারলে অবশ্যই ভালো হতো। আমরা তো সবাই চাই যে সংসদ সদস্যরা যেটা বলবেন সেটা তারা পরস্পর শুনবেন এবং তাদের কথা দেশের মানুষ শুনবে। তো অন্তর্বর্তীকালীন সরকার হয়তো প্রাধান্যটা দিয়েছিল যে সংসদে যারা যাবেন তারা সত্যিকার অর্থে যাতে যারা জনপ্রতিনিধি হন এবং তারা যাতে জনগণের হয়ে জনগণের কথাগুলো বলেন সেখানে। এইটা এনশিওর করতে গিয়ে কারিগরি দিকটাতে হয়তো বা কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি যে সেটা মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এবং এটা মানে ইট ইজ নট টু লেট টু অ্যাকচুয়ালি রেকটিফাই দিস প্রবলেম। এখন মাত্রই সংসদ বসেছে, বেশ মাত্র কয়েকদিন ধরে আপনার এইখানে আলোচনা হয়েছে। একটা সময় তো ছিল যে সংসদে আসলে হেডফোনেরই প্রয়োজন হতো না, আপনার আর অন্যভাবেই সংসদ সদস্যরা কথা বললে তারা পরস্পর শুনতে পারতেন। আমরা যদি সেই পদ্ধতিতেও যদি ফেরত যেতে পারি বা কারিগরি যে ত্রুটি এটা সমাধানের অযোগ্য কোনো বিষয় না, এটা আশা করি যারা প্রকৌশলী আছেন সেখানে শব্দ প্রকৌশলী আছেন, সংসদ সচিবালয়ে তো অনেক ধরনের কর্মকর্তা আছেন, একটা বিশাল কর্মযজ্ঞ সেখানে চলে। দীর্ঘদিন সংসদ, প্রথমত আগের সংসদ অকার্যকর ছিল, সেখানে আসলে কে কি বলতেন সেটা কোনো কিছু ম্যাটার করতো না, কারণ আসলে সেখানে দলীয় নেতা কর্মীদের স্তুতিটাই হতো। সো সেখানে কে কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন এটার দিকেও আসলে সেভাবে মনোযোগ ছিল না। দীর্ঘদিন পরে একটা সংসদ আমাদের হয়েছে যেখানে আসলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুব ম্যাটার করে, কারণ এখানে যারা এসেছেন এরা প্রত্যেকে ট্রুলি একটা কম্পিটিটিভ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তারা যেই কথাটা বলবেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা কারিগরি যেই ত্রুটি যেটা আছে এটা আমরা বিশ্বাস করি যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা খুব দ্রুত এটা সমাধান করবেন। অবশ্যই। কামরুজ্জামান রতন, আমরা জানি এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি 3 এপ্রিল অবশ্য তাদের সেই ফলাফল দেওয়ার কথা। আপনার কাছে কি মনে হয় কারিগরি ত্রুটি এটি? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। তো সিরিয়াস না নেওয়ার পরে দুইটা ভাবে আমি এটাকে বিশ্লেষণ করতে চাই। আপা, আপনি ধরেন একটা গৃহস্থলী কাজের বুয়াদের উপর আপনি নির্ভর করেন। আপনি 2-3 মাস বা 1 বছর দেশের বাইরে ছিলেন, বাসায় ফিরে আপনার সবাইকে ঝাড়ফুঁক করে এই সব কিছু দেখো ঠিকঠাক মতো হলো, হয় না। মনে হয় যে আপনার যে কাজটা বা যেটা সুচারুভাবে করার কথা ছিল, আমার মনে হয় আর গত পার্লামেন্টে এইখানে তো কি বয়ান হইতো, খেলা হবে, কাইটালামু ফাইটটা যায়, তো এত কিছু ওইখানে আলোচনা হইতো। তো ওইখানে মাইকেরও ওইরকম দরকার ছিল না, কারণ তারা যারা হইছে তারা কিভাবে হইছে, তারা জনগণের কাছে কি প্রত্যাশা নিয়ে আসছিল। সুতরাং আমি এইটাকে আবুল কালাম ভাই, যেটা ত্রুটিটা হয়েছে এটা যেইটাই হয়েছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির জন্য এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে নিশ্চয়ই ইতিমধ্যে তাদেরকে 2-1 জনকে চাকরিও গিয়েছে, এটাও সমাধান না। নিশ্চয়ই এটা ভবিষ্যতে আমরা যারা কথা বলবো, কি কথা বলবো, জনগণের প্রত্যাশা পূরণে আমরা কি জাতিকে আগামীতে বিনির্মাণে কি উপহার দেবো, রূপায়িত বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, আমাদের কাছ থেকে এবং আমাদের এলাকার যে মানুষের প্রতি যে আমাদের কমিটমেন্ট, এগুলো মানুষ শুনতে চাচ্ছে। যান্ত্রিক ত্রুটি সেরে যাবে, কিন্তু আমরা যে সমস্যা আলোকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের জনপ্রতিনিধি হয়েছি, এই আলোকে আমরা কতটুকু পার্লামেন্টকে আমরা ভাইব্রেন্ট করব, মানুষের প্রত্যাশার জন্য আমরা কতটুকু কথা বলতে পারবো এবং একটা এক্সিকিউট এলাকা কতটুকু আমি উন্নয়নের ক্ষেত্রে মানুষকে আমি দিতে পারবো, মনে হয় এইটার দিকে আমি ফোকাস দেবো।
এবং একই সাথে হচ্ছে আমরা জানি যে 133টি যে অধ্যাদেশ সেটা নিয়েও তো সামনের দিনগুলোতে আলোচনা করবার একটি সুযোগ বা আসলে নিশ্চয়ই সংসদে উত্থাপিত হবে, সেই বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা করবো আমরা। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমরা জানি যে আগামীকাল বিরোধী দলের যে সংসদীয় দলের আমরা জানি যে সেখানে সভা রয়েছে সকালের দিকে, এবং সেখানে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা, যেহেতু আগামীকাল থেকে আবারও সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেই বিষয়ে কি দলের কারোর সাথে কোনো কথা হয়েছে আপনার? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। জি। সকাল 11টায় আমাদের সংসদীয় কমিটির মিটিং রয়েছে। সেখানে আমরা 133টি অধ্যাদেশের ব্যাপারে আমাদের বক্তব্য কি হবে, আমরা কোন স্ট্র্যাটেজিতে আগাবো, আমরা সেগুলো নিয়ে আমাদের কমিটি আলোচনা করবে। তবে মোটা দাগে যদি আমি আপনাকে বলি যে আমাদের মেইন বক্তব্য হচ্ছে যে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, সংসদ, জুলাই চার্টার, মানবাধিকার, তারপর হচ্ছে আইনের শাসন, ভবিষ্যতে যেন গুম খুন না হয়, এগুলোর জন্য যে অধ্যাদেশগুলো করা হয়েছিল সেগুলো যেন সত্যিকার অর্থে আমরা একমত হতে পারি, ঐক্যমতে পৌঁছতে পারি, বিএনপি জামাত মানে সরকার বিরোধী দল, এবং এগুলো যেন এনশিওর করা হয়। অর্থাৎ 133টা অধ্যাদেশের ভিতরে 115টা সরকারি দল বলেছেন, এবং যে স্পেশাল কমিটি হয়েছে 115টার ব্যাপারে বলেছেন যে ঐক্যমত্য পৌঁছে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারি দলের মানে কমিটির যিনি চেয়ারম্যান জয়নুল আবদিন সাহেব, উনি বলেছেন যে ওনারা পক্ষেও না বিপক্ষেও না। তো এটা কেমন ধরনের কথা? ওনারা অধ্যাদেশের পক্ষেও না বিপক্ষেও না, মানে কি আপনারা অধ্যাদেশের বিপক্ষে? তো মৌলিকভাবে ধরেন জুলাই সনদের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে, মানবাধিকারের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে, গুম খুনের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে। তো সেগুলোর ব্যাপারে আপনারা পক্ষেও না বিপক্ষেও না, সেটি কেমন কথা? আমি মনে করি আমাদের যেটি অবস্থান হবে যে আমরা জুলাই চার্টারের যে অর্ডিন্যান্সটি রয়েছে সেটি পাস হতে হবে, সে ব্যাপারে আমরা শক্ত অবস্থান নেব। তারপর হচ্ছে গুম প্রতিরোধের জন্য যে অর্ডিন্যান্সটি হয়েছে সেটি যেন আইনে রূপান্তরিত হয়, তার পক্ষে আমরা শক্ত অবস্থান নেব। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য যে ভূমিকা পালন করা দরকার সেটির পক্ষে আমরা অবস্থান নেব। তো এখন হচ্ছে তারপর হচ্ছে যে আমরা মানে বিএনপির পক্ষ থেকে তারা কোন কারণে এবং কোন অবস্থান থেকে ওনারা মানে ফান্ডামেন্টাল এবং ভেরি ইম্পর্টেন্ট এবং নেসেসারি অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরিত করতে চায় না, সে ব্যাপারে আমরা তাদের বক্তব্য শুনবো এবং আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। বাট আমরা আমাদের মৌলিক মোটা দাগে যে চিন্তাটি করছি, যে আমি যে কথাটাই বললাম, মানবাধিকার অর্ডিন্যান্স, তারপর হচ্ছে যে মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, তারপর হচ্ছে জুলাই চার্টার, তারপর গুম খুন প্রতিরোধের ব্যাপারে যে অর্ডিন্যান্সটি হয়েছে সেটিকে আইনে রূপান্তরিত করা, সেগুলোর ব্যাপারে আমরা জোর দেব। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আপনারা অধ্যাদেশের পক্ষে না বিপক্ষে অবস্থান পরিষ্কার করছেন না, এরকম একটা না, প্রশ্ন এইখানে তুলেছেন। আবু বকর ভাইকে আমি বিনীতভাবে আমি বলি, আমাদের আপনি মিস ইন্টারপ্রেট করার এই ক্ষেত্রে মনে হয় এখনো কোনো মানে সময় আসেনি এবং বলাটা বাঞ্ছনীয় হবে না। আজকে আমাদের পার্লামেন্ট ডিবেটের মিটিং ছিল এবং আগামীকাল 1টায় আমি কি মিস করেছি রতন ভাই? আপনি বলেছেন আমরা অধ্যাদেশের যে 100 মানে আমরা 130টা, আমি জয়নুল আবদিন সাহেবকে কি মিসকোট করেছি? জয়নুল আবদিন সাহেব না, আমি আপনাকে যেটা বলছি, আপনারা এখনো বিএনপিকে এই অপবাদটা দেওয়ার আপনারা কিন্তু এখনো সুযোগটা আপনারা পাননি, বা এটা আমি আশা করি যেই জুলাই সনদের উপর যেই শর্তগুলোর উপর বিএনপি ঐক্যমত হয়েছে, এইটা বিএনপি মানবে না। এই ধরনের কথা বিএনপি পার্লামেন্টে বা আপনি জয়নুল আবদিন সাহেবের যে উদ্ধৃতিটা দিলেন, হি ইজ নট আওয়ার প্রপার ম্যান জাস্ট টু ডিসকাস অ্যাবাউট ইট। এই ডিসকাস তার উপর আপনি কোনো কমেন্টস করতে পারেন না। আপনি দেখেন আগামীকাল আবার আমাদের 1টায় এটার ব্যাপারে আমাদের মিটিং হবে এবং ওইখানে পার্লামেন্টে আপনি যদি এটা আলোচনায় কেন্দ্রবিন্দু আপনি মনে করেন, এইখানে আপনারা আপনাদের পক্ষে কথা বলবেন, আমরা মনে করি আমরা আমাদের পক্ষে কথা বলবো। কখনোই আমরা জুলাই সনদের বাইরে আমরা অবস্থান নিয়েছি এই ধরনের কথার মন্তব্য আমার মনে হয় এটা এখনো বলাটা সমীচীন নয়। তো
উনি তো স্পেশাল কমিটির চেয়ারম্যান এবং উনি তো বলেছেন জয়নালাব্দিন, আমরা না অধ্যাদেশের- না 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 ভাইয়া, আপনি আমাকে বলেন, আমাদের পার্টি আজকে পার্লামেন্টারি মিটিং ছিল, সবাই ছিলেন, আমাদের সংসদ নেতা ছিলেন, এবং এইটার উপর কোনো ডিসকাশনই হয়নি। আমি ওইখানে পার্লামেন্টের উনি তো মেম্বার। মিডিয়াতে বলেছেন না। আমরা অধ্যাদেশের পক্ষেও না বিপক্ষ না, উনি তো মিডিয়াতে বলেছেন, কে বলেছেন এটা? জনাব সাহেব বলেছেন। জয়নালাব্দিন আপনাদের- সাহেব, না না না, আপনি দেখেন এই ব্যাপারে আমাদের সালাউদ্দিন ভাই হলে এই ব্যাপারে কনসার্ন মুখপাত্র, এবং আপনারা এইটা অনেক বড় ইস্যু। এইটা নিয়ে আমি কি বললাম বা জয়নালাব্দিন যেটা বলেছেন, এটা আমি নিজেই মনে করেন আমি শুনিনি বা ওনার কথাকে আমি আমলেই নেব না, কারণ এইটার জন্য আমাদের প্রপার একটা গাইডলাইন থাকবে এবং আমাদেরকে ওইভাবেই ইন্ডিকেট করে আমরা সংসদে কথা বলবো। কিন্তু আমরা কোনো যৌক্তিক দাবি যেটা জনগণের কাছে আমরা ইতিমধ্যে আমরা প্রকাশিত করেছি এবং আমরা মানি কি মানবো না, আপনারা একভাবে চাচ্ছেন, আমরা কিভাবে চাচ্ছি সেটা আপনার পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে আপনার সেটা জাতি দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় একটু আপনারা অপেক্ষা করুন, এই অপেক্ষার মধ্যে দিয়ে ভালো কিছু জাতি দেখতে পাবে। আমরা কি সেই অপেক্ষাই আসলে করতে চাই, যাতে জাতি ভালো কিছু দেখতে পারে? অবশ্যই আমাদের আমি একটু আগেও বলেছি যে এটাই আমাদের অনেক দিন পর একটা মানে প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট, যেখানে জনগণের সত্যিকার অর্থে নির্বাচিত প্রতিনিধিরা আছেন। জনগণের জন্য যেটা ভালো হবে সেটাই তারা সিদ্ধান্ত নেবেন, এবং সেখানে আলোচনা হবে, পাল্টা আলোচনা হবে, যুক্তি হবে, তর্ক হবে, তারপরে একটা কালেকটিভ একটা ডিসিশনে সবাই আসবেন। এটাই আমাদের নাগরিক হিসেবে প্রত্যাশা। অবশ্যই অবশ্যই আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন এবং একই সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, কারণ যেহেতু আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সংসদের নানা বিষয় নিয়ে আমরা সামনের দিনগুলোতে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব। আমরা এবার ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতেই চাই, কারণ এই যুদ্ধের ফলে আমাদের মতো দেশে নানা ধরনের সামনের দিনগুলোতে বিশেষ করে জ্বালানি সংকটের একটা আশঙ্কা করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু আলোচনা করতে চাই এইটি যে এই যুদ্ধ বন্ধের জন্য আমরা দেখেছি যে তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই বৈঠকের কোনো ধরনের ফলাফল আসলে কি পাওয়া যাবে? এটা তো আসলে বলা মুশকিল। এখন যারা যুদ্ধরত পক্ষ আছে তাদের পক্ষেও বলা মুশকিল যে আসলে তারা কিভাবে যুদ্ধটা শেষ করবে, কারণ আসলে এটা কোনো একটা পক্ষের এখন একক নিয়ন্ত্রণে নেই। যতটুকু আমরা দেখেছি আজকে যুদ্ধের ব্যাপ্তিটা আরও বেড়েছে। আপনি দেখেছেন যে ইয়েমেন থেকে হুতি গোষ্ঠী যারা আছেন, সশস্ত্র গোষ্ঠী, তারা ইসরায়েলে আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। তারাও কিন্তু একটা প্রণালী নিয়ন্ত্রণ করে লোহিত সাগরের সাথে সংযুক্ত, যেটা এখন তেলের একটা রুট অলমোস্ট বন্ধ, হরমুজ প্রণালী। এখন আরেকটা রুটও যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার এটা ইট উইল বি, আমরা কি বলবো, ডাবল ট্রাবল যেটাকে আমরা বলি, তো সেটা হবে। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধ যত দ্রুত বন্ধ করা যায় ততই সারা বিশ্ব অর্থনীতির জন্য তো অবশ্যই ভালো। পাশাপাশি মধ্যপ্রাচ্য, আপনি যেটা আসলে সারা বিশ্বের ইকোনমিক হাব, যেখানে আপনার এভিয়েশন হাব বলেন, সেখানে প্লাস অয়েল বা এনার্জির কথা তো আছেই। তো যত দ্রুত আমরা দেখব যে এই যুদ্ধটা থেমে গেছে ততই। কি মনে হয় আপনার কাছে এখন যুদ্ধে যে গতি প্রকৃতি, তাতে কি খুব সহসা তো মনে হয় না এটা সমাধান হবে? যে কোনো একটা পক্ষকে আসলে পিছু হটতে হবে, এছাড়া এই যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখি না। এখন কারা শেষ পর্যন্ত পিছু হটবে সেটা বোঝা মুশকিল। এখন পর্যন্ত ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে, এবং হ্যাঁ, এবং তাদের শীর্ষ নেতা নেই, যেটাই আসলে সবচেয়ে বড় বিষয়। যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভেবেছিল যে খামেনি যদি না থাকে তাহলে হয়তো ইরান ভেঙে পড়বে, ইরান এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। তারা যেটা ভেবেছিল যে যদি তাদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয় তাহলে ইরানের অভ্যন্তরীণ যে শৃঙ্খলা বা ইরানে এক ধরনের জনবিদ্রোহ, এর আগে যেটা এই যুদ্ধের কিছুদিন আগ থেকে যেটা চলছিল, যে ইরানের সাধারণ মানুষ তাদের সরকারের উপর আসলে ক্ষুব্ধ ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যুদ্ধ শুরু হওয়ার পর যেটা দেখা গেছে, উল্টো ইরানে এখন এক ধরনের ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, জাতীয় ঐক্য তৈরি হয়েছে। রেজিম চেঞ্জ তো অনেক পরের বিষয়, তার চেয়ে বরঞ্চ রেজিম আরও বেশি, তাদের ঐক্যটা আরও বেশি সংহত হয়েছে, যেটা আসলে তারা অ্যান্টিসিপেট করতে পারেনি। এবং সেটাই এই যুদ্ধের যে এখন পর্যন্ত যে গতি প্রকৃতি, সেটার ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করছে।
অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুগলুল আহসান। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে জুগলুল আহসান। আমরা দেখছি যে বিভিন্ন দেশ তারা আলোচনা করার চেষ্টা করছে, যুদ্ধ থামানোর চেষ্টা করছে, কিন্তু যেটি আসলে এখনকার যে খবর সেটি যেহেতু হুদি বিদ্রোহীরা তারাও ইসরায়েলের দিকে আক্রমণ ছুড়েছে, নতুন করে বলা যায় ইরান যুদ্ধের এটি আরেকটি দিক সংযুক্ত হলো। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এখন যুদ্ধটি হুথি যখন যুক্ত হয়ে গেল ইসরায়েলের বিপক্ষে, কোন দিকে যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং একই সাথে আমি সমস্ত দর্শক এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো যুদ্ধের গতি কোন দিকে যাবে আপনার প্রশ্ন ছিল এটা। তো তার আগে বলি যে যুদ্ধ বলতে আমরা কি বুঝি, ইট ইজ এ কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস। আদার মিনসটা হচ্ছে মিলিটারি মিনস। হ্যাঁ, তো যুদ্ধের অবজেক্টিভ নেচার যখন এক থাকবে, দুটা শত্রু ভাবাপন্ন দেশের ক্ষেত্রে যুদ্ধের অবজেক্টিভ নেচার কিন্তু সবসময় থাকে, বাট সাবজেক্টিভ নেচারটা চেঞ্জ হয়। অনেক সময় মিলিটারি মিনসের মাধ্যমে হয় লাইন্স অফ অপারেশন, যেটা বলে ডিপ্লোম্যাটিক লাইন্স অফ অপারেশন, তারপরে ধরেন যে স্ট্র্যাটেজিক লাইন্স অফ অপারেশন, ইকোনমিক লাইন্স অফ অপারেশন, অনেক ক্ষেত্রে যুদ্ধ বিরাজ করতে পারে। তো যেটা আমরা এখানে আলোচনার জন্য এই সামরিক সংঘাতটাকে যদি আমরা যুদ্ধের সবচেয়ে ক্লাইম্যাক্স বা সবচেয়ে হোস্টাইল এবং অ্যাট্রোসিটির দিক দিয়ে যদি সবচেয়ে ধ্বংসাত্মক স্টেজটাকে ধরে নেই, তাহলে এটা কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে কথা। তো এখন যেটা হচ্ছে, এটা একটা ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ার হচ্ছে, মানে গ্রাউন্ড ট্রুপস কিন্তু নেই, কাজে আপনি কিন্তু কোনো ডিসিশন এখানে মেক করতে পারবেন না। মানে যেটা সামরিক বিদ্যায় বলে ভিক্টরি হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। ইভেন আপনি যদি গ্রাউন্ড ক্যাপচারও করেন, আপনি যদি আপনার উইলটাকে ইম্পোজ করতে না পারেন সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক প্রক্রিয়া, তাহলে কিন্তু আপনার ভিক্টরি হবে না, শুধু অকুপেশন অফ দ্য গ্রাউন্ড হতে পারে। তো এখানে ইনডাইরেক্ট মিনস মানে হচ্ছে যেটা আপনি ধরেন যে ও মিসাইল মারছে, এও মারছে, গ্রাউন্ড ট্রুপসে কোনো কনফ্লিক্ট নেই, অকুপেশন বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা নষ্ট করার কোনো প্রক্রিয়া বা সম্ভাবনা এখানে নেই। কাজেই এটা চলতে থাকবে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা স্টপ করা না হয়, বা আলোচনার মাধ্যমে, বা তৃতীয় পক্ষ বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারা যদি ইন্টারভিন করে, তাদেরকে টার্মস অ্যাগ্রি করে যদি না থামায়, তাহলে হচ্ছে যে এটা চলতেই থাকবে। হয়তোবা যখন আপনার অস্ত্র, গোলা বারুদ বা মিসাইল টিজাইল শেষ হয়ে যাবে, তখন হয়তো লেস ইন্টেন্সিটিতে হবে। আরেকটা সম্ভাবনা যেটা হুতি যোগ হওয়ার সাথে, আপনি যেটা ধরেন যে হুতি আছে, তারপরে হামাস কিন্তু ইরানের একটা মানে নার্চার করা একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা নন স্টেট অ্যাক্টর বলি। তো এই নন স্টেট অ্যাক্টররা যখন জড়িয়ে যাবে, তখন কিন্তু ওয়ারটা প্রোটেক্টেড ওয়ারের দিকে চলে যেতে পারে, দীর্ঘমেয়াদী। তখন এদের মধ্যে এবং সেখানে যে ইউএস ইন্টারেস্ট গুলো আছে এবং ইউএস এর যারা সহযোগী আছে এবং ইউএস স্থাপনা আছে, সেগুলোতে যদি এই নন স্টেট অ্যাক্টর গুলো আক্রমণ করা শুরু করে, তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে চলে যাবে, সেই সম্ভাবনা আছে। তবে আমরা আশা করব যে সেটা না যাক, এবং অলরেডি শান্তি প্রক্রিয়া শোনা যাচ্ছে। 15 দফার একটা শান্তি চুক্তি ইউএসএ আপনার প্রস্তাব করেছে, এবং আপনি নিজেই বললেন যে আপনার ইরান, পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়াও যোগ দিয়েছে। তো এরা মিলে আলোচনার মাধ্যমে এটাকে সেটেল করলে এটা হতে পারে। গতকাল আলোচনায় আসলে এসেছিল, আজকে সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যেখানে পাকিস্তানের কথা বলা হচ্ছে, পাকিস্তান নিজেই আফগানিস্তানের সাথে যুদ্ধে আসলে লিপ্ত আছে। যে দেশ নিজেই আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে, সে আবার আরেক যুদ্ধ থামানোর উদ্যোগ নিচ্ছে, এবং একই সাথে পাকিস্তানকে আবার বলা হয় যে আমেরিকার মিত্র, অর্থাৎ আমেরিকার সাথে তার হচ্ছে সুসম্পর্ক। সেই জায়গায় থেকে ইরানের যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারী হিসেবে তার যে অবস্থানটি, সেটি কেমন হয়ে গেল? না, আপনি যদি, যেটা আমি প্রথমে বলছিলাম যে অবজেক্টিভ নেচার অফ দ্য ওয়ার, হ্যাঁ, আর এটা এখন যুদ্ধ তো 4th জেনারেশনে আছে।
প্রথম জেনারেশনের মতো না যে ওই মেকানিক্যাল ফোর্সের অস্ত্র ছিল, তীর ধনুক নিয়ে মাঠে দাঁড়ালাম, একদিনে ডিসিশন হয়ে গেল। অথবা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেমন ট্রেঞ্চ ওয়ারফেয়ারের মাধ্যমে সেকেন্ড জেনারেশন ছিল, থার্ড জেনারেশন ওই এয়ারল্যান্ড ব্যাটেলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেটা হয়েছে ট্যাঙ্ক এয়ার বিমানের মাধ্যমে যুদ্ধ, গতি যুদ্ধ আর কি। ফোর্থ জেনারেশনে এসে কিন্তু আপনার যেটা হয়েছে যে এটা কোল্ড ওয়ার, একটা ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ারের মডেল, যেখানে কিন্তু আর্মি ফাইট করেনি, কেজিবি এবং সিআই ফাইট করেছে। তো যুদ্ধ আপনি পাকিস্তান বলেন, আপনি বাংলাদেশ বলেন, বা ইউএসএ বলেন, ইরান বলেন, ফোর্থ জেনারেশন মডেলে সবাই তার বিপক্ষ শক্তি বা সে স্ট্র্যাটেজিক বা ইন্টারন্যাশনাল বা রিজিওনাল ক্ষেত্রে যা তার যে এনিমি থাকে বা তার যে বিপক্ষ থাকে, তার সাথে কিন্তু এক ধরনের একটা যুদ্ধে সে জড়িয়েই আছে। তো সেক্ষেত্রে পাকিস্তানও আছে, হ্যাঁ ডেফিনেটলি। ইন্ডিয়ার সাথে তার একটা রাইভালরি আছে, আফগানিস্তানের সাথে মিলিটারি কনফ্লিক্ট শুরু হয়েছে, বাট তার মানে এটা না যে সে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে? তো ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড যে তারা নিয়েছে, এবং অনেক ক্ষেত্রে অনেক যুদ্ধবাজ দেশের মধ্যস্থতায় কিন্তু শান্তি হয়েছে, এরকম অনেক চুক্তি এবং অনেক উদাহরণও আছে। তো আমরা আশা করব যে তারা ফলপ্রসূ হোক, শুধু পাকিস্তান কেন, পাকিস্তান তারপরে তুরস্ক এবং রাশিয়া ওদিক দিয়ে যে এফোর্ট নিচ্ছে, তাহলে সবকিছু মিলে এটা বন্ধ হোক। কারণ কি, এটা হচ্ছে মিডল ইস্ট হচ্ছে জ্বালানি সমৃদ্ধ মানে এরিয়া। তেল যদি বন্ধ হয়ে যায় বা তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ইকোনমিক ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস ইফেক্ট যেটা হয় সেটাকে ডমিনো ইফেক্ট। আপনারা যেটা জানেন যে ইফেক্টটা হচ্ছে যে ছোটবেলায় আমরা ওই যে সিগারেটের প্যাকেট একটা ফেললে ঠাস করে সবগুলা পড়তো। তো তেল হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এটার ইম্প্যাক্ট আছে। আপনি ইন্ডাস্ট্রি বলেন, পরিবহন বলেন, ইভেন যে কোনো একটা প্রোডাকশন, সবকিছুর সাথে তেল জড়িত। সো কাজে তেল ক্রাইসিস যদি দীর্ঘমেয়াদিতে থেকে যায়, তাহলে অন্যান্য সেক্টরগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, এবং কোরোসিভ ইফেক্টে একটা সময় যে যদি ডোমিনো ইফেক্ট হয়, যে সবগুলো সেক্টর একটা দেশের বা ওয়ার্ল্ডে সবগুলো সেক্টর এফেক্টেড হয়েছে, তাহলে কিন্তু ওই যে বিশ্বযুদ্ধের পরে যেরকম ক্রাইসিস গুলো হতো, সেরকম ক্রাইসিস তৈরি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে। জি, জ্বালানি সংকটের কথা আসলে বারবারই বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আলোচনা হচ্ছে, এবং আমাদের দেশেও কিছুটা হলেও প্রভাব কিন্তু পড়া শুরু করেছে, এটা আমরা জানি কম বেশি। পাম্পগুলোর অবস্থা তো আমরা কম বেশি সবাই দিনভর জানি। সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, রেশনিং করেছে, আমরা দেখেছি। তারপরে হচ্ছে আবার কালকে আমরা শুনছিলাম যে ফুয়েল কাট করা হবে, সে যাতে সবাই ঠিকমতো পায়, এটি পরিমাপ করে রাখার জন্য। আবার একই সাথে আমরা দেখছি যে মানুষ দুর্নীতিও করছে, মজুদ করছে, এরকম ধরাও পড়ছে। কিন্তু যে প্রশ্নটি এখন সবারই কাছে আছে, যেহেতু যুদ্ধটি অনিশ্চয়তার দিকে চলে গেছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এখন আমাদের মতো দেশ বা বাংলাদেশের পক্ষ থেকে এক জায়গা থেকে এই তেল না নিয়ে আরও অন্যান্য জায়গাগুলোতে কথা বলা, অন্য দেশের সাথে আলোচনা করার যে বিষয়টি, সেটি শুরু করে দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি আপনার সাথে একমত। সোর্সিংয়ের ডাইভার্সিফিকেশন তো প্রয়োজন, এটা ছাড়া আমাদের নিজেদের সক্ষমতাটাও বৃদ্ধি করা প্রয়োজন। আপনি জানেন যে আমাদের মাত্র একটা রিফাইনারি আছে। এখন দ্বিতীয় একটা রিফাইনারির উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া হয়েছিল। সেই উদ্যোগটাকে যদি এগিয়ে নেওয়া যায়, আমাদের যদি সেকেন্ড রিফাইনারিটা কাজ করে, তাহলে আমরা অন্য দেশ থেকে তেল এনে এখানেই রিফাইন করে আমরা এটা আমাদের কাজে লাগাতে পারবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ধরনের সংকটে আমাদেরকে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে, এবং সেই সাপ্লাই চেইনটার জন্য যে বিকল্প যে রাস্তাগুলো আছে সেগুলো সবসময় ওপেন রাখতে হবে। আমাদের সরকার হয়তো সেটা করছেও। আর এই সংকটে আমাদের যেটা প্রথম দিকে আমাদের যে সমস্যাটা হয়েছিল ইনফরমেশন ম্যানেজমেন্টের কারণে কিন্তু আমাদের কিছু প্যানিক বাইং বা হোর্ডিং, এই জিনিসগুলো আমরা দেখছি। যেটা শুরুতে আমরা ফুয়েল রেশনিংয়ের যে ঘোষণাটা এসেছে, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু আর্লি হয়ে গেছে, এটা আরও পরের স্টেজে হলে এটা ভালো হতো। এবং এটার কারণে মানুষের কাছে এমন একটা মেসেজ গিয়েছে যে মানুষ হয়তো বা তেলের মজুদ বা একটা সংকট আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে সেই সংকটটা হয়তো নেই। আর আশার দিকটা হচ্ছে যে অনেক দেশ আপনার তেলের দাম বাড়ালেও
আমাদের দেশের সরকার কিন্তু এখনও তেলের দাম বাড়ায়নি, এবং একটু আগে আমরা সংবাদেই দেখলাম 29টা আপনার জাহাজে তেল এসেছে এবং ভারত থেকে আসছে, বিকল্প আরও 2-1টা পথে আসছে। এই বিকল্পগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সাপ্লাই চেইনটা ঠিক রাখলে তাহলে হয়তো বা যে সংকটটা আমরা দেখছি সেই সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব। আর আমাদের ভাই একটু আগে যে যথার্থই বলেছেন যে এই যুদ্ধটা আসলে একেবারে সরাসরি হঠাৎ করে থেমে যাবে এটা এরকম না। এটা কিন্তু ইউক্রেন যুদ্ধ যেমন এখনও 4 বছর ধরে চলছে, এটাও কিন্তু দীর্ঘায়িত হওয়ার একটা আশঙ্কা আছে। সো এরকম যখন হয়তো বা ইন্টেন্সিটিটা একই রকম থাকবে না, কিন্তু আপনার যেহেতু এই যে নন স্টেট অ্যাক্টরগুলো ইনভলভ হয়ে গিয়েছে, সো এটা দীর্ঘায়িত হবে, এবং এইটাকে দীর্ঘায়িত হবে এটা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে ইকোনমিক পরিকল্পনাগুলো সাজাতে হবে, বিকল্পগুলো অনুসন্ধান করতে হবে এবং নিশ্চিত করতে হবে, বাজেটিংটাও ঠিক করতে হবে, এবং এই বিষয়ে আর সরকারকে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার হয়তো সেটা নিচ্ছেও। অবশ্যই আমরা আসলে সেটি চিন্তা করতে চাই। জুগলুল হাসান, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো রয়েছে এর মধ্যে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের ফলে। সেখানে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি সেখানে কাজ করেন, যেটি আসলে বলা হয়ে থাকে যে এই যুদ্ধের কারণে আমাদের মতো দেশের যারা সেখানে কাজ করেন তারা এক ধরনের কর্মসংস্থান হারানোর একটি ঝুঁকিতে পড়ছেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা তাদেরকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, সেরকম পরিস্থিতি যদি সামনে হয়, তাহলে বিকল্প হিসেবে তাদেরকে আমরা দেশে এবং অন্যান্য বিভিন্ন দেশে কিভাবে পাঠাতে পারি? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি বহুলাংশে নির্ভরশীল। তো যেটা হচ্ছে যে মিডল ইস্টে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বলেন বা যারা আছে তারা যে কাজ করেন এবং তারা যে অর্থ পাঠান সেটার উপরে আমাদের ইকোনমি রান করে আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এই দেশগুলোতে যদি দীর্ঘ মেয়াদে যুদ্ধের ইফেক্টটা থাকে তাহলে অবশ্যই তাদের ইকোনমিতে এটার একটা ইফেক্ট পড়বে, এবং ইকোনমিতে যখন ইফেক্ট পড়বে তখন ফ্যাসিলিটিস এবং জব স্কোপ বা আপনি যেগুলো বলেন ইকোনমিক অ্যাক্টিভিটিস শ্রিঙ্ক করবে, অপরচুনিটি শ্রিঙ্ক করবে। তো সেই ক্ষেত্রে তো এদেরকে একটা দেশে ফেরত পাঠানোর আমরা না চাইলেও হয়তো বা সেই দেশগুলোই তাদের সংকোচনের জন্য বা রিডাকশনের জন্য বা ক্যাপাসিটি না থাকার জন্য ফিরে আসতে হতে পারে। তো এখন যাতে ফিরে আসতে না হয় এই জন্য আগে থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। এখন মিডল ইস্টের অল্টারনেটিভ দেশ যেগুলোতে আমাদের শ্রমবাজার আছে বা রেমিটেন্সের যোদ্ধারা যান, সেগুলো হচ্ছে কোন কোন দেশ? মালয়েশিয়া আছে, ইউরোপিয়ান একটা সেক্টর আছে যেগুলোতে আমাদের দেশের লোকজন যাচ্ছে। তো এই জায়গাগুলোতে জাপান, কোরিয়া এসব দেশেও যায়। তো এই দেশগুলোতে যাতে আমাদের জন্য স্কোপ বাড়ানো হয় সেই ধরনের পরিকল্পনা করতে হবে, এবং তাদেরকে সেই দিকে যদি সেরকম পরিস্থিতি হয়, আই হোপ সেরকম না হোক, হলে সেই দিকে টার্ন করানোর বা সেই দিকে পরিকল্পনা আসলে এখন থেকেই নিয়ে রাখা উচিত বলে আপনি মনে করেন? হঠাৎ করে যদি ফেরত আসে তখন কিন্তু আসলে এই ম্যানেজমেন্টটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ জুগলুল হাসান যুক্ত হয়েছেন, এবং একই সাথে আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। ৭১ জানাল শেষ করতে হচ্ছে দর্শক, নিশ্চয়ই দেখা হবে আবারও, ভালো থাকবেন।